বাংলাদেশের বিচার বিভাগে সৃষ্টি হয়েছে এক নজিরবিহীন পরিস্থিতি। দেশের উচ্চ আদালতের একাধিক সাবেক বিচারপতি যারা একসময় গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়ে ইতিহাস গড়েছেন, তাদের কেউ আজ কারাগারে, কেউ পলাতক, আবার কেউ হয়েছেন মামলার আসামি। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে বিচার বিভাগকে দলীয়করণ, পক্ষপাত ও ক্ষমতাসীনদের স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠেছে বহুবার। সেই সময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজনের বিরুদ্ধে আনা হয়েছে গুরুতর অপরাধের অভিযোগ, যার মধ্যে রয়েছে বিচার বহির্ভূত সিদ্ধান্ত, সংবিধান লঙ্ঘন, এমনকি গুম ও নির্যাতনের সহায়তারও অভিযোগ। এই তালিকায় প্রথমেই রয়েছেন দেশের 19তম প্রধান বিচারপতি ABM খায়রুল হক। 2010 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেন তিনি। সংবিধানের 13 সংশোধনী বাতিলের মাধ্যমে তিনি দেশে একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার সকল সম্ভাবনাকে নিজ হাতে শেষ করে দেন, যার নেতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে হয়েছে দীর্ঘস্থায়ী। বিচারপতির পদ থেকে অবসর নেয়ার পরও আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হয়ে তিনি দীর্ঘদিন আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন এবং ছিলেন পলাতক। 2025 সালের জুলাইয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রয়েছে জুলাইয়ে গণহত্যা সহ 4টি ফৌজদারি মামলা। আইনজীবীদের মতে, একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য বিচারপতি খায়রুল হক এদেশের গণতন্ত্রকে নিজ হাতে হত্যা করেছে। এরপরেই রয়েছে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, যার অবস্থানও কম বিতর্কিত নয়। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায়ের পর আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে এবং 2017 সালে মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগে বাধ্য হন এবং পরে পদত্যাগ করেন তিনি। ফরমার্স ব্যাংক কেলেঙ্কারিতে তার 7 বছরের কারাদণ্ড হয়। এছাড়াও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে গুম ও নির্যাতনের সহায়তার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে মামলা হয়। এই মামলার অভিযোগে বলা হয়, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় সুখরঞ্জন বালিকে 5 বছর ধরে ভারতে অবৈধভাবে আটকে রাখা হয়। আপিল বিভাগের আরেক বিতর্কিত সাবেক বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিক 5ই আগস্ট হাসিনার পতনের পর 23শে আগস্ট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক হন তিনি। পরে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে রয়েছে রাজনৈতিক পক্ষপাতিত্ব, বিচারিক অপব্যবহার এবং মিডিয়ায় অশালীন মন্তব্য করার মতো অভিযোগ। তিনি একসময় টকশোতে নারী উপস্থাপক ও শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে ব্যাপক সমালোচিত হন। এর আগে 2013 সালে তিনি সিনিয়রদের অতিক্রম করে পদোন্নতি পান এবং পরে নানা অনিয়মে অভিযুক্ত হন। বিচারপতি ATM ফজলে কবির ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান। জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় প্রদানকারী এই বিচারপতি বর্তমানে পিরোজপুরে সুখরঞ্জন বালির মামলায় অভিযুক্ত। সুখরঞ্জন বালির অভিযোগ, তিনি মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় গুম, নির্যাতনের শিকার হন এবং বিচারকরা সে প্রক্রিয়ায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল। বিচারপতি নিজামুল হক নাসিম, যিনি ছিলেন 2010 সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান, পরবর্তীতে এক বিদেশি গবেষকের সঙ্গে স্কাইপে কথোপকথন ফাঁস হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। সুখরঞ্জন বালির করা এই মামলায় তাকেও আসামি করা হয়েছে, যেখানে অভিযোগ রয়েছে সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে তাকে গুম ও নির্যাতনের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়। এক সময় যারা ছিলেন আইন ও ন্যায় বিচারের সর্বোচ্চ প্রতীক, তারাই আজ বিচার ব্যবস্থার কাঠগড়ায়। এটি শুধু ব্যক্তিগত পতনের গল্প নয়, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষ করে বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন তুলে ধরছে। প্রশ্ন উঠেছে, একই বিচার বিভাগের রাজনৈতিক অপব্যবহারের পরিণতি নাকি প্রতিক্রিয়াশীল ক্ষমতার প্রতিশোধ? দেশের বিচার ইতিহাসে এ অধ্যায় থাকবে এক দুঃখজনক ও শিক্ষণীয় নজির হিসেবে। মোহাম্মদ রাফি, স্বদেশ প্রতিদিন।